নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টের 4 দিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মার্চ আরামবাগ দিয়েই কিন্তু তার লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন এ রাজ্য থেকে, এবং এ রাজ্যের আরামবাগ এই আসনও কিন্তু যথেষ্টই বিজেপির দিকে অনেকটা পজিটিভ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। সেই কারণেই বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম নির্বাচনী প্রচার করলেন আজকেই এই আরামবাগ কেন্দ্রে, এবং এখানে প্রচার করতে গিয়ে রাজ্য সরকারকে, শাসক দলকে একহাত নিয়েছেন তিনি। সন্দেশখালী থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এমনকি তার আবেদন রইল যারা মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারাও এবার বিজেপিকে ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে, তাদেরকে ভোট দেওয়ারও আবেদন করেছেন। পাশাপাশি তিনি বলছেন যারা লুট করেছেন সেই লুটের টাকা ফেরত দিতে হবে। কেন্দ্রীয় এজেন্সিকে যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই ধরনের একাধিক প্রসঙ্গ তুলে আজকে তিনি তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফর এবং তার আজকে যে আরামবাগের তার যে জনসভা, এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেছেন। নিয়োগ দুর্নীতি এবং যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, যে টাকার পাহাড় দেখা গিয়েছে এ রাজ্যে বিভিন্ন প্রান্তে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত যোজনা করতে দেওয়া হচ্ছে না, কিষাণ নিধি সম্মান দিতে দেওয়া হচ্ছে না, এমনকি সন্দেশখালীতে সেখানেও বিজেপির চাপে পড়েই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বা দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই দাবি করেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই বিষয় নিয়েই আমি আলোচনা করব। নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দাকে ডেকে নেব আমি। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ রাজ্যে প্রথম জনসভা এবং এই 1 মার্চে প্রথম আরামবাগ সভা থেকেই বোধহয় তিনি নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। তৃণমূলকে একাধিক বিষয় তুলে ধরে তিনি আক্রমণ করেছেন। কতটা গুরুত্বপূর্ণ তার আজকের এই আক্রমণ? দেখো, আজকে যে প্রধানমন্ত্রী যে বক্তৃতা করলেন এটা একেবারে নির্বাচনী জনসভা, এবং যতদূর মনে পড়ছে এইটি এবারে নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী জনসভা সারা দেশে। এর আগেও গতকাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, নানান প্রকল্প উদ্বোধন করছিলেন, কিন্তু সরাসরি ভোট চেয়ে নির্বাচনী জনসভা সেটা সম্ভবত বাংলার মাটিতেই নরেন্দ্র মোদী শুরু করলেন, এবং এদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে যা বলেছেন সেটা তাদের নেতারা, অন্য রাজ্যের নেতারা যা বলছেন তার থেকে খুব আলাদা কিছু নয়, কিন্তু মূলত সন্দেশখালীকে একটা প্রত্যন্ত জায়গায় একটা গোলমালের ব্যাপার, সেই জায়গাটাকে তুলে এনে দেশের প্রধানমন্ত্রী যেভাবে সেটাকে সামনে নিয়ে এলেন, এতে বোঝা যাচ্ছে যে যথেষ্ট মরিয়া হয়ে এবং যথেষ্ট মানে একটা মরিয়া ভাব দেখা গেল নরেন্দ্র মোদীর মধ্যে। কেননা প্রধানমন্ত্রী যখন কোনো একটা রাজ্য সরকার বা শাসক দলকে সমালোচনা করেন, সারা রাজ্যব্যাপী যে সমস্ত বিষয় সেগুলো নিয়েই সাধারণত সমালোচনা করেন। সেটা একটু ইন্টারাপ্ট করছি আপনাকে এই ক্ষেত্রে, যে কোথাও গিয়ে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে যে বক্তব্য, এই নির্বাচনী পর্বে কোন কোন ইস্যুগুলো নিয়ে বিজেপি এই ভোটের ময়দান গরম করবে বা উত্তপ্ত করে তুলবে বা প্রচারে সরগরম করবে, অর্থাৎ টোনটা কি সেট করে দিলেন? সন্দেশখালী, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি ইস্যুগুলোকে তুলে ধরা, এই টোনটা কি সেট করে দিয়ে গেলেন আজকে নরেন্দ্র মোদী? দেখুন, আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে সাধারণভাবে বিজেপির যে প্রচার এ রাজ্যের নেতাদের, তার থেকে খুব আলাদা কিছু নয়, কিন্তু হ্যাঁ, ঋষি আপনি ঠিক কথাই বলছেন যে একটা টোন সেট করে দেওয়া হলো যে কি এজেন্ডার ওপরে এবারে ভোট হবে। এই এজেন্ডাগুলো কি? যেমন ভ্রষ্টাচার, দুর্নীতি কে সমর্থন করে, রক্ষা করে বা দুর্নীতিগ্রস্ত এই রাজ্য সরকার। দ্বিতীয়ত, অপরাধীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, অপরাধীদের মদতদাতা এই সরকার। তৃতীয়ত, নানান
কেন্দ্রীয় প্রকল্প যাতে রাজ্যে বাস্তবায়িত না হয় তার চেষ্টা করে এই সরকার, এবং তার মধ্য দিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করছে রাজ্যের সরকার। চতুর্থত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে রাজ্যের জন্য, যেমন হর ঘর নল কা জল বা এই বাড়ি তৈরি বা ইত্যাদি নানা রকম কাজে, সেই টাকা চুরি হয়ে যাচ্ছে এবং সেই টাকা তাদের ফেরত দিতে হবে। ফেরত না দেওয়া পর্যন্ত মোদি ছাড়বে না, এটাই মোদির গ্যারান্টি। এই ধরনের কথা, এগুলো কোনোটাই নতুন কথা নয়, কিন্তু এই ধরনের কথাগুলো তিনি সামনে এনেছেন। তার বক্তব্যের মধ্যে এটাও খুব স্পষ্টভাবে দেখা গেছে যে তিনি মহিলাদের ভোটকে খানিকটা টার্গেট করছেন, এবং মহিলাদের ভোটকে টার্গেট করবার জন্য তিনি বারবার সন্দেশখালির কথা বলছেন, তিনি বারবার আরও নানান প্রসঙ্গ তিনি তুলছেন। আপনার কাছে আবারও আসবো সন্দেশখালি প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বললেন আরামবাগের এই সভা মঞ্চ থেকে, শোনাবো একবার। बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है। मां, माटी, मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी, इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी, क्योंकि इन्होंने संदेश खाली में जो किया, राजा राम मोहन राय, उनकी आत्मा आज रोती होगी। टीएमसी के नेता ने संदेश खाली में बहनों बेटियों के साथ दुस्साहस की सारी हदें पार कर दी। जब संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की, ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। बीजेपी के दबाव में इन सारे नेताओं ने रात दिन लड़ाई लड़ी, माताओं बहनों के सम्मान के लिए लड़ाई लड़ी, लाठियां खाई, मुसीबतें झेली। बीजेपी के दबाव में आखिरकार कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে আরো বিশ্লেষণ চলবে। তার আর কি বললেন এই রাজ্যের সরকারের বিরুদ্ধে, তিনি কি বললেন, শাসক দলকে কোন কোন ক্ষেত্রে তিনি আক্রমণ করলেন, এই সমস্ত কিছু শোনাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চারটের চারদিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আন্তর্জাতিক নারী দিবসে প্রাক্কালে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি র্যালি করবেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন বিশেষ সংবাদদাতা। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, তিনি কোথা থেকে কোথা পর্যন্ত র্যালি করবেন, আর কি জানতে পারছো তুমি এই বিষয়ে? দেখো, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তার প্রাক্কালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তিনি মিছিল করবেন। বাগবাজার হয়ে সেই মিছিলটি দুপুর 2টোর সময় শুরু হবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী দিবসের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে মহিলাদের নির্যাতনের উপর
যে অভিযোগ আসছিল, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবসের আগে পথে নামা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সকলে উপস্থিত থাকবেন। মূলত এই মিছিলে মহিলাদেরই অংশগ্রহণ করতে বলা হয়েছে। এবং দেখো, ইতিমধ্যেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তিনি দুদিনের রাজ্য সফরে এসেছেন। আগামীকাল তিনি কৃষ্ণনগরে জনসভা করবেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন এবং 8ই মার্চ নারী দিবসের প্রাক্কালে 7 তারিখ দুপুর 2টোর সময় তিনি কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু করবেন, যে মিছিলটি বউবাজার হয়ে ধর্মতলায় শেষ হবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। ঋষিকেশ। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। 7ই মার্চ মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন, এবং তিনি যেভাবে রাজ্যে এবং বিশেষ করে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ উঠেছে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে, ফলত শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছে এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলি। সেখানে বিশেষ বার্তা দিতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পথে হাঁটবেন বলে জানা যাচ্ছে। আরামবাগে কিছুক্ষণ আগেই বক্তব্য রাখলেন, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি একাধিক ইস্যু তুলে ধরে তিনি রাজ্য সরকারকে এবং এ রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন। আর কি বললেন তিনি শোনাব। टीएमसी के राज में टीएमसी का ये अपराधी नेता करीब करीब 2 महीने तक फरार रहा। कोई तो होगा ना जो उनको बचाता होगा। क्या ऐसी टीएमसी को माफ करेंगे? ऐसी टीएमसी को माफ करेंगे? क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे? लेंगे कि नहीं लेंगे? हर चोट का जवाब वोट से देना है। आज बंगाल की जनता यहाँ के मुख्यमंत्री दीदी से पूछ रही है, क्या कुछ लोगों का वोट आपके लिए संदेश खाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है? अरे शर्म आनी चाहिए। নিয়ে কথা বলবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন। আশিস দা, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগেও যে এই মহিলাদেরকে বিশেষ করে তিনি চাইছেন যে মহিলা ভোট, এবং একাধিক ইস্যু তিনি তুলে ধরেছেন। আরেকটা বিষয় বোধহয় আমি একদম শেষের দিকে প্রধানমন্ত্রী বললেন যে, অর্থাৎ বিজেপি জানে বা প্রধানমন্ত্রী তিনিও জানেন যে এ রাজ্যে মুসলিমদের ভোট তাদের ঘরে যায় না, এবং সেক্ষেত্রে কি বিশেষ একটা তিনি বার্তা দিতে চাইলেন তাদেরকে যে মুসলিমরাও এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। দেখো ঋষি, একটা তো বিভাজন করার চেষ্টা এবং ভোট ব্যাংকে ধস নামানো। দেখো ঋষি, আজকে একেবারে ভোটের বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী যা বলেছেন তার যে সবটাই মানে তাদের দিক থেকেও সত্য সেটা বলা যায় না। যেমন আমি উদাহরণ হিসাবে বলছি যে তিনি বলেছেন যে সন্দেশখালীর ঘটনায় ইন্ডি জোটের, ওরা তো ইন্ডিয়া বলে না, ইন্ডি জোটের অন্য পার্টিরা কি প্রতিবাদ জানিয়েছে, এই কথাটা উনি বলেছেন। এটা কি সত্যি? এখানে পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের অন্য পার্টি টিএমসি ছাড়া আছে কংগ্রেস এবং সিপিএম, তারা বামপন্থীরা, তারা কি প্রতিবাদ জানায়নি? কিন্তু শুধুমাত্র বিজেপির কৃতিত্বেই শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এইটা দাবি করার জন্য প্রধানমন্ত্রী খানিকটা মানে সস্তা দরের অর্ধসত্য বা মিথ্যা ভাষণ করলেন। এটা কিন্তু দেখে তেমন একটা ভালো লাগে না। প্রধানমন্ত্রী, বিশেষ করে তারা যেহেতু দাবি করছেন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা, বিশ্বের সবথেকে বড় নেতা, G20-র মাথা, তিনি যে এরকম একটা সাধারণ ব্যাপার নিয়ে এরকম একটু অর্ধসত্য বলবেন, সেটা শুনতে ভালো লাগে না। হ্যাঁ, এটা ঠিক যে তিনি এবারের ভোটে এত মরিয়া ভাব দেখালেন যে সরাসরি মুসলিমদের নাম করে, তাদের ভোট ব্যাংকের নাম করে কথা বললেন। তিনি বললেন যে টিএমসির একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, কিন্তু এবারে সেই মুসলিম ভোটও টিএমসি পাবে না। সরাসরি ধর্মীয় সম্প্রদায়ের নাম করে
প্রথমতম বক্তৃতাতেই যেভাবে নরেন্দ্র মোদী একটা ধর্মীয় সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করলেন, এটা কিন্তু দারুণ বিপদের সূচনা করতে পারে, বড়সড় বিপদের সূচনা করতে পারে। নরেন্দ্র মোদী সরাসরি একটি ধর্মীয় সম্প্রদায়ের নাম করে আশিস দা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক ইস্যুতে শাসক দল এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছেন, যার মধ্যে তার মুখে সন্দেশখালী বিষয়টি উঠে এসেছে এবং তিনি বলতে চেয়েছেন যে বিজেপির জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ, আপনারা তাকে আড়াল করছিলেন, গত 2 মাস ধরে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। দেখুন, প্রত্যাশিতভাবে নরেন্দ্র মোদী এখানে এসে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, এটাই স্বাভাবিক। জায়গা তো তার অজেয় থেকে গেছে এবং সেই জন্যে তিনি এসে যেটা বলার বলবেন, কিন্তু আবেগহীন সেই বক্তৃতায় আপনারাও দেখেছেন তার লেখা বক্তৃতা, দুপাশে টেলিপ্রম্পটার দেখে দেখে বলছিলেন এবং পড়তে হচ্ছিল বারবার বলে বক্তৃতায় কোনো বিষয়ে বলছিলেন বটে, প্রাণ ছিল না। কিন্তু একটা বিশেষ ঘটনার কথা আমি বলছি আপনাকে, সন্দেশখালী বলেছেন, দোষ চাপিয়ে দিয়েছেন, অন্যদিকে বলেননি হাইকোর্টের কথা, হাইকোর্টের যে স্থগিতাদেশ, যে এফআইআর এর উপর, এসবগুলো উনি জানেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি যে ধর্মের বিভাজনের কথা তুলেছেন ওই মঞ্চ থেকে, মুসলমানদের তথা মাইনরিটি সংখ্যালঘুদেরকে আক্রমণ করেছেন, যাদের ভোটে মমতা যেতে বলে, এটা অতি অন্যায় করেছে। ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম নিয়ে কথা বলা অন্যায় এবং এখানে রাজনীতি কিংবা ভোট এই ধর্মের ভিত্তিতে হবে, এইভাবে যে তিনি বেঁধে দেওয়ার চেষ্টা করছেন, সেটা বহুমাত্রিক গণতন্ত্র এবং এখানকার যে ভারতবর্ষের যে প্রগতি, সব ধর্মকে সঙ্গে নিয়ে এগোনোর কথা, প্রধানমন্ত্রী হয়ে তিনি সেইখানে বিষ ছড়িয়ে দিয়েছেন, ধর্মের বিভাজন করেছেন, সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছেন। বাংলা এই চেষ্টাকে ক্ষমা করবে না। তাই জন্য আগেও যেরকম বাংলা মোদির কথা শুনে কোনোদিন ভোট দেয়নি, সামনের দিনেও মোদির কথাতে ভোট হবে না। জয়প্রকাশ সাহেব, আরেকটা বিষয় প্রধানমন্ত্রী বলছেন যারা লুট করেছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং কেন্দ্র টাকা দেয়, এ রাজ্য সরকার খরচ করে না। আপনারা তো বারবার দাবি করেন যে কেন্দ্র 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। কেন্দ্রের টাকাটা কার টাকা? কেন্দ্র টাকা মানুষের কাছ থেকে সেই টাকাটা সংগ্রহ করে। কেন্দ্রের টাকা মানে নরেন্দ্র মোদীর টাকা নয়, কেন্দ্রের টাকা মানে সারা ভারতবর্ষের লোকের টাকা। এটা কি আপনাদের কথা? কেন্দ্র টাকা দেয়? উনি কি দয়া করছেন কোন রাজ্যকে? রাজ্যদের যে প্রাপ্য সেই টাকা দেওয়ার কথা, কেন তিনি সেই টাকা আটকে রেখেছেন? এক, আর তিনি বলছেন যখন যে করাপশনের কথা, তখন তাকে প্রথম ভারতবর্ষ থেকে 10 লক্ষ কোটি টাকার বেশি নিয়ে ব্যবসায়ীরা চলে গেল কি করে? ঋণ খেলাপি ব্যবসায়ীরা ব্যাংকে লুট করলো কিভাবে? এই মোদী সরকার থাকতে সব থেকে বেশি বড় ঘোটালা হয়েছে ব্যাংক লুটের ঘটনা, এবং ব্যাংক লুট করে ব্যবসায়ীরা বিদেশে পালিয়ে গেছে। মোদী তাদের সাহায্য করেছেন, তার উত্তর দিচ্ছেন না। এখানে 10 কোটি, ওখানে কোটির যে করাপশন, সেগুলোকে ছাপিয়ে 10 লক্ষ কোটি টাকার, অর্থাৎ আপনারাও এই দুর্নীতির পাল্টা এই বিষয়গুলোকে তুলে ধরছেন। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনিও পাল্টা বলছেন যে এই ব্যাংক লুট করে যারা বিদেশে চলে গিয়েছেন, যাদের এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই, বিজয় মালিয়া সহ বিভিন্ন ব্যবসায়ী, তাদেরকে কবে ফেরত আনবেন এই বিষয়টি কিন্তু তুলে ধরলেন যখন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে যারা লুট করেছেন তাদেরকে লুটের টাকা ফেরত দিতে হবে। ঠিক কি বলেছেন তিনি শুনুন একবার। लूटने वालों को, ये लूटने वालों को लौटाना पड़ेगा।
ये मोदी छोड़ने वाला नहीं है। और मोदी न इनकी गालियों से डरता है, इनके हमले से डरने वाला, रुकने वाला मोदी नहीं है। আবার একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর। এই খবরেই সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে, আর কয়েক ঘন্টা পরেই সেই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখোমুখি রাজভবনে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে, আর কয়েক ঘন্টা পরেই সেই বৈঠকের সম্ভাবনা। বিকেলে রাজভবনে সৌজন্য সাক্ষাৎ যদিও বা বলা হচ্ছে, কিন্তু কোন কোন বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও কি তিনি এ রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে, যার দাবি তিনি বারবার করছেন কেন্দ্রের কাছে, 100 দিনের কাজ সহ আবাস যোজনা কাজের টাকা, আবাস যোজনার বাড়ির টাকা, সেই সমস্ত বিষয় কি তিনি আবারও তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে? এই বিষয় নিয়ে রাজনৈতিক মহল তারা কে কি বলছে, অর্থাৎ তৃণমূল বিজেপি কে কি বলছে শোনাবো। মানব দরদী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, বলেছেন তোমাদের কেন্দ্রের টাকা কেন্দ্র দিচ্ছে না, রাজ্য সরকার সেই টাকা তোমাদের দেবে, ভরপাই করবে, দেবে তোমাদের। সেই আবহাওয়ায় আজকে যখন মিটিং, সেই মিটিং কিন্তু আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী স্বয়ং তিনি বলেছেন আমি তো কলকাতায় থাকবো, কালকে কৃষ্ণগড়ের মিটিং, রাজভবনে থাকবো। তো তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন আলোচনার জন্যে। সেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে বলতে পারবে কি বিষয়ে আলোচনা। কেন প্রধানমন্ত্রী যখন আলোচনা করতে চাইছেন কলকাতায় এসে, মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই যাবেন, আলোচনা করবেন বাংলার স্বার্থে, বাংলার অধিকার নিয়ে, বাংলার গরিব মানুষের যে বকেয়া টাকা আছে সে তার দাবিতে। কিন্তু কি বেরিয়ে আসবে সেটা আমরা জানি না। বাংলা মাথা ঝোঁকাতে জানে না। বাংলার অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। লড়াই হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সফরে আসছেন, মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন, দুজন প্রশাসনিক প্রধানের মধ্যে কথাবার্তা হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটাই কাম্য, এটাই রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার। এর মধ্যে অহেতুক কোনো রাজনৈতিক বিতর্ক আমরা রাজ্য বিজেপি টেনে আনতে চাই না। যারা এটা নিয়ে রাজনীতি করছেন বা যারা এটাকে সেটিং তত্ত্ব নিয়ে মানুষের সামনে আসছেন, মনে রাখতে হবে এ রাজ্যের মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছে। সেই বাইনারি হচ্ছে যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। তাই ভোটটা চকলেট নয় যে বাচ্চাদের মধ্যে একটু একটু করে বিতরণ করতে হবে, সংঘবদ্ধভাবে ভোট দিতে হবে। যদি মনে হয় তৃণমূলই জিতবে তাহলে তৃণমূলকে যারা মনে করবেন তারা দেবেন, আর মনে করে যদি যে তৃণমূলকে হারাতে হবে তারা বিজেপিকে ভোট দেবেন। এর বাইরে কোনো ইকুয়েশন নেই। মানুষ আজকে এই অবস্থাতেই অনড় আছেন। সুতরাং কে কি বললো আর কোনটা কিভাবে সমালোচিত হলো, আমার মনে হয় সেটা এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা প্রাসঙ্গিক নয়। ইনি কথা বলবো সরাসরি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে রাজভবন চত্বর থেকে। দেবাশিস, কটা নাগাদ এই বৈঠক হতে পারে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, রাজভবনে প্রোটোকল অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী আসবেন রাজ্যে, মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই রীতি। আর যেহেতু তিনি রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে, এটাই কিন্তু প্রোটোকল। আর ইতিমধ্যেই আমরা যতদূর জানতে পারছি প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি 5:30টার সময় 5:15 তিনি নামবেন রেসকোর্স হেলিপ্যাডে এবং ওখান থেকে রাজভবনে আসবেন 5:30টায়। এবং মুখ্যমন্ত্রী সম্ভবত মুখ্যমন্ত্রী তার আগেই হয়তো পৌঁছে যাবেন রাজভবনে এবং সেখানেই তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হবে। এবং বিশেষজ্ঞ মহল মনে করছে, রাজনৈতিক মহল মনে করছে, যেহেতু প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের প্রধান এবং রাজ্যের প্রধান দুজনে এক জায়গায় মিলিত হবে এবং রাজ্যের শাসক দল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় রয়েছে তারা বারংবার করে যেটা বলে আসছেন যে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন 100 দিনের কাজের টাকা নিয়ে যখন রয়েছে অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে, পাশাপাশি বেশ কিছু প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্প বন্ধ করে দিয়েছে রাজ্যে কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিযোগ
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। এর পাশাপাশি বেশ কিছু প্রকল্পের যে টাকা, যার অর্ধেক দেওয়ার বা 70% দেওয়ার কথা কেন্দ্রের, 30% রাজ্যের, তা ঠিক উল্টো হয়ে গিয়েছে। রাজ্যকে দিতে হচ্ছে 70%, কেন্দ্র দিচ্ছে 30%। আবার অনেক ক্ষেত্রে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। তবুও রাজ্য তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সমস্ত প্রকল্পগুলোই চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দূরদর্শিতায় সে জায়গায় চালিয়ে যাচ্ছে। এবং এই নিয়ে এই যে রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার নিয়ে কিন্তু উঠে আসতে পারে কথা। কেন জানো, নির্বাচনের আগে যেহেতু লোকসভা নির্বাচন ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সমস্ত তারা দাবিগুলো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরেই বলা যেতে পারে যে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র, সেই দাবিগুলোই আবারও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। মোদীর সফরের দিনেই প্রচারে তৃণমূল। গত 2.5 বছর ধরে বাংলা বঞ্চিত, কেন প্রাপ্য টাকা আটকে রেখেছেন জবাব দিন, প্রশ্ন তুলে হ্যাশট্যাগ বানিয়ে তৃণমূলের প্রচার। তৃণমূলের মন্ত্রীদের একের পর এক পোস্টের নিশানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 50 লক্ষ শ্রমিকের 100 দিনের টাকা কবে মিলবে, 11,36,000 আবাস কবে মিলবে, বাংলার সময় কবে আসবে, এই সব প্রশ্ন তুলে মোদির জবাব চেয়ে প্রচারে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। কি বলছেন তারা, শুনুন। প্রথম প্রশ্ন, বিগত কয়েক বছরে 4,65,000 কোটি টাকা বাংলা থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর হিসাবে তুলে নিয়ে যাওয়ার পরেও প্রায় 60-65 লক্ষ মানুষকে 2 বছর ধরে 100 দিনের কাজ করিয়ে টাকা দেওয়া হয়। 11,36,000 মানুষের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের বাড়ির টাকা দেওয়া হয়নি। 1300 কোটি টাকা সমগ্র শিক্ষা অভিযানের জন্য সেটা আটকে দেওয়া হচ্ছে। ন্যাশনাল হেলথ মিশনের টাকা বাংলাকে দেওয়া হচ্ছে না। এই আর্থিক বঞ্চনা কতদিন চলবে? প্রধানমন্ত্রী দিচ্ছেন না, তাই বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের তহবিল থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন দেবে না, প্রধানমন্ত্রী কেন দেবে না, এক। এবং দ্বিতীয় প্রশ্ন আমি মনে করি তার কাছে রাখা উচিত, তৃণমূল কংগ্রেস যেরকম দৃষ্টান্ত স্থাপন করে যে তার সাথে যুক্ত কোনো নেতা যদি অভিযুক্ত হয় এবং তার বিরুদ্ধে প্রমাণ থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে শুভেন্দু অধিকারী, যার নাম সিবিআই এর এফআইআর আছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর আছে, যাকে সবাই টাকা নিতে দেখেছে, আজকে নরেন্দ্র মোদী কি হিম্মত দেখাবেন মঞ্চ থেকে তাকে সাসপেন্ড করা? নাকি আজকে দেখবো তার সাথে একই মঞ্চ তিনি শেয়ার করছেন? এই দুটো প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে বাংলার মানুষ জানতে চায়। মানে ওনাদের নিশানায়, ওনাদের তীরে প্রধানমন্ত্রী একেবারে সরসজ্জা হয়ে গিয়েছে। আমরাও তো বলছি আয়ে হো তো বাতাকে যাও, হ্যাঁ, যে ভাইপো কব अंदर जाएगा, आए हो तो बता के जाओ, पीसी और कितना दिन चोरी करेगा, जो गुंडागर्दी इस बंगाल में और कितना दिन चलेगा। তারপর হচ্ছে কয়লা চুরি, লোহা চুরি, যা আছে সব চুরি, চাকরি চুরি, আর কতদিন চলবে এটা বলে যান। আমরাও চাই, ঠিক বলেছে। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারীকে নিয়ে ওদের বক্তব্য থাকবে কেন? শুভেন্দু অধিকারী, যদি আমি ধরে নিচ্ছি যে অভিযোগের কথা ওরা তোলে বারবার, তারপরে তোরা মন্ত্রী করেছে, তারপরে তোরা তাকে মন্ত্রী করেছে, 35টা পদ দিয়েছে, যে পদকে শুভেন্দু অধিকারী লাঠি মেরে চলে এসছেন, তখন মনে হয়নি শুভেন্দু অধিকারী দোষী। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে দোষ দিতে হলে বাকি 9 জনের নামে ওরা আগে বিপ্লব করছে কেন যারা ওদের দলে আছে? একেবারে শুনুন, 2 কান কাটা। লোকসভার প্রার্থী বাছাই নিয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দলীয় দফতরে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই অন্তত 350 পদ্ম প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ সহ দলের সংসদীয় বোর্ডের সদস্যরাও হাজির ছিলেন সেই বৈঠকে। প্রথম দফার তালিকায় থাকছে বাংলায় হেরে যাওয়া আসনের প্রার্থীদের নাম। সপ্তদশ লোকসভার অন্তিম অধিবেশনে তাঁর ভাষণে আগামী নির্বাচনে 370টি আসনে তাঁর দল জিতবে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 370 सीट अवश्य देगा।
বৃহস্পতিবার দিল্লির দীনদয়াল সদনে সেই প্রার্থী বাছাই চূড়ান্ত করতে বসেছিল বিজেপির সংসদীয় কমিটি, যার মধ্যে বাংলায় গত লোকসভা ভোটে হেরে যাওয়া আসনের প্রার্থীর নামও চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। মধ্যরাত পার করা সেই দীর্ঘ বৈঠকে দলের সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ শীর্ষ নেতৃত্বের সঙ্গে হাজির ছিলেন মোদি স্বয়ং। বাংলা সহ দেশের সব রাজ্যেরই প্রার্থীর নাম একাধিক দফায় প্রকাশ করবে বিজেপি। আসনের নিরিখে তো বটেই, রাজনৈতিক কারণেও বাংলা নিয়ে কৌশল নির্ধারণে এবার বিশেষ উদ্যোগ নিয়েছেন মোদি। তাই তার চলতি বঙ্গ সফরের আবহেই এরাজ্যের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপির সংসদীয় বোর্ড। এদিন রাতের বৈঠকে মোট 543টি আসনের মধ্যে 350 কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত করতেই আলোচনা হয়। নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই বিজেপি তাদের সিংহভাগ প্রার্থীর নাম ঘোষণা করতে চায় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেই ক্ষেত্রে 2019 সালে যেসব আসনে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল, সেই কেন্দ্রগুলির প্রার্থীর নাম সর্বাগ্রে ঘোষণা করার কৌশল নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এদিনের আলোচনায় প্রথম দফার সব মিলিয়ে 350টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন বলেই সূত্রের খবর। দফায় দফায় কেন্দ্রভিত্তিক যেসব সমীক্ষা বিজেপি করিয়েছিল তার রিপোর্টের ভিত্তিতেই আলোচনা হয়। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ত্রিপুরার অধিকাংশ আসনের নাম চূড়ান্ত হওয়ার পথে বলেই জানা গিয়েছে। বাংলা বা তেলেঙ্গানা গতবারের হেরে যাওয়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণাকে অগ্রাধিকার দিতে চলেছে বিজেপি। দলের একটি সূত্রের মতে প্রথম দফার প্রার্থীর আগামী 48 ঘন্টার মধ্যে ঘোষণা করতে চায় তারা। আর সেই কারণেই প্রায় ভোর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী সহ দলের হেভিওয়েট নেতৃবৃন্দদের নিয়ে সংসদীয় কমিটির বৈঠক চলে। মোদীর মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য এবার রাজ্যসভা ছেড়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবের জন্য আসন বাছাইও সেরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কয়েকজন মন্ত্রীকে এবার সংগঠনের দায়িত্ব দেওয়ার উদ্দেশ্যে তাদের টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব আসনে বিকল্প প্রার্থীর নামও প্রথম দফার তালিকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।